ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, এই উত্তেজনা কি যুদ্ধে মোড় নেয়ার কোনো আশঙ্কা দেখতে পাচ্ছেন কিনা? ভারত যদি সামরিক অভিযান চালিয়ে দেয় পাকিস্তানের উপরে, অথবা পাকিস্তানই যদি চালিয়ে দেয়, তাহলে যে পরবর্তী আঙ্গুলটা বাংলাদেশের দিকে উঠবে না, এ ব্যাপারে কিন্তু আমরা অনিশ্চিত হতে পারি না। ভারতের সাথে যেমন নতজানু ছিল বিগত সরকার, সেটা যেমন দেশের ক্ষতি করেছে, আবার পাকিস্তানের সাথে অনর্থক মাখামাখি। মনে রাখতে হবে, পাকিস্তান কোনো সুপার পাওয়ার না, পাকিস্তান অর্থনৈতিকভাবে চীনের মতো কোনো একটি দেশ না, কিন্তু তো মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো দেশ না, যার অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশ থেকেও পিছিয়ে থাকা। ভারত একটি শক্তিধর রাষ্ট্র এবং সক্ষমতার দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেক কিছুতে এগিয়ে, কিন্তু পাকিস্তানও কিন্তু কি বলে পারমাণবিক সক্ষমতায় ভারতের চেয়ে অনেকটা এগিয়ে। ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, এই উত্তেজনা কি যুদ্ধে মোড় নেয়ার কোনো আশঙ্কা দেখতে পাচ্ছেন কিনা? আপনার পর্যবেক্ষণ কি? যদি হতে পারে সেটা ছোট পরিসরে হতে পারে, কিন্তু যুদ্ধে মোড় নেয়ার কোনো আশঙ্কা দেখছেন কিনা? সুলতান মাহমুদ। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যদি খেয়াল করি যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কিন্তু দীর্ঘদিন ধরে চলছেই। আমরা যদি অপ্রচলিত যুদ্ধের কথা বলি, তাহলে সেই যুদ্ধের যে ধরন দুটি, একটা প্রচলিত যুদ্ধ, একটা অপ্রচলিত যুদ্ধ। তো সেই যুদ্ধের জায়গা থেকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ দীর্ঘদিন থেকেই তাদের স্নায়ু যুদ্ধ পর্যায়ে রয়েছে, এবং তারা সবসময় একজন আরেকজনকে আক্রমণ করে, মৌখিকভাবে হুমকির মধ্য দিয়ে আক্রমণ করে। ইভেন তারা প্রতিনিয়তই ভিসা সীমিতকরণ, বিভিন্ন চুক্তির বিষয়ে বিশেষ পর্যবেক্ষণ, এই বিষয়গুলো তাদের রয়েছে। কিন্তু সাম্প্রতিক যে ঘটনা, কাশ্মীরে একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে দুটি রাষ্ট্রই যে পারস্পরিক কথাবার্তা চালাচালি করছে এবং সারা পৃথিবীব্যাপী যে আলোচনা শুরু হয়েছে, সেটি আসলেই কিছুটা আশঙ্কাজনক। এই জন্য যে 1960 সালে যে চুক্তি হয়েছিল, একটি পানি চুক্তি হয়েছিল, সিন্ধু পানি চুক্তি, সেই পানি চুক্তি কিন্তু পরবর্তী এটা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা হয়েছিল। কিন্তু অবাক করা বিষয় যে এর মধ্যে ভারত এবং পাকিস্তানের প্রচলিত যুদ্ধ, আনুষ্ঠানিকভাবে দুটি তিনটি যুদ্ধ হয়েছে, কিন্তু এই চুক্তি কিন্তু বাতিল হয়নি। কিন্তু এবার দেখা যাচ্ছে যে এই এই কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে এই চুক্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি উভয় রাষ্ট্রই বেশ কিছু বিষয়ে সীমিতকরণ, বেশ কিছু বিষয় স্থগিতকরণ, বেশ কিছু চুক্তি স্থগিতকরণ, এই যে পাল্টাপাল্টি যে আক্রমণ, এটি কিন্তু একটা পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে। যেমন আমরা খেয়াল করছি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারতের সঙ্গে আমার বন্ধুত্ব, পাকিস্তানের সঙ্গে আমার বন্ধুত্ব। এবং ডোনাল্ড ট্রাম্প সেই বিবেচনা থেকেই বলেছেন যে তারা যেহেতু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে ভারত একটি শক্তিধর রাষ্ট্র এবং সক্ষমতার দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেক কিছুতে এগিয়ে, কিন্তু পাকিস্তানও কিন্তু কি বলে পারমাণবিক সক্ষমতায় ভারতের চেয়ে অনেকটা এগিয়ে। তো এই যে ব্যালান্স, যুদ্ধ মনোভাবের জন্য যে ব্যালান্স গুলোর প্রয়োজন হয়, সেটি কিন্তু খুবই লক্ষ্য করা যাচ্ছে। এমনকি আহ, ভারতের বেশ কিছু ইন্টারনাল যে পদক্ষেপগুলো লক্ষ্য করা যাচ্ছে, তাদের যে রাজনৈতিক নেতাদের বক্তব্য, ইভেন প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য, সেখানে কিন্তু তারা কোনোভাবেই ছাড় দিতে চাচ্ছে না। এই জন্য ছাড় দিতে চাচ্ছে না, তাদের যে বক্তব্য সেখানে উঠে আসছে যে জনগণের পক্ষ থেকে বা তাদের যে জনপ্রতিনিধিদের প্রতিনিধিরা রয়েছে, তাদের পক্ষ থেকে একটি নেতৃত্বের উপর একটি চাপ রয়েছে, যাতে করে কোনোভাবেই পাকিস্তানকে ছাড় দেওয়া না হয়, যে কোনোভাবেই পাকিস্তান যে কে যাতে করে পরাস্ত করা যায় বিভিন্ন ভাবে। যদিও এটা সত্য যে এই হামলা, কাশ্মীরের হামলাকে সরাসরি ভারত বলে নাই যে এটার সঙ্গে পাকিস্তান জড়িত, এটি বলে নাই, কিন্তু এই যে পরবর্তী যে স্টেপ গুলো নেওয়া হয়েছে বা স্টেপ গুলো নিতে যাচ্ছে, এই স্টেপ গুলোই পরিষ্কার করে দিয়েছে যে পাকিস্তানকে তারা ইঙ্গিত করছে। এবং এই আমরা যদি খেয়াল করি যে জাতিসংঘ কিন্তু পরিষ্কার ভাবে তাদেরকে প্রশমিত থাকতে বলেছে এবং কুল থাকতে বলেছে। এবং এটা সত্য যে ভারত পাকিস্তানের যুদ্ধ যদি সত্যিকার অর্থেই আনুষ্ঠানিক যুদ্ধে রূপ নেয়, তাহলে আমাদের এই মহাদেশ এবং দক্ষিণ এশিয়া এবং সারা পৃথিবীব্যাপী এর একটি প্রভাব পড়বে, যে প্রভাবটি কোনোভাবেই অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যাপারটা ইতিবাচক বয়ে আনবে না সব পৃথিবীর জন্য। এবং আমরা জানি যে ইতিমধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধের ঘটনাগুলো সারা পৃথিবীর যে অর্থনৈতিক প্রভাব পড়েছে। এবং আমরা কিন্তু এটিও সত্য যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে টানাপোড়েন তৈরি হয়েছে, বাংলাদেশও কিন্তু এই প্রভাবে প্রভাবিত হতে পারে খুব খারাপ ভাবে। জি। কারণ ভারত যদি সামরিক অভিযান চালিয়েই দেয় পাকিস্তানের উপরে, অথবা পাকিস্তানই যদি চালিয়ে দেয়, তাহলে যে পরবর্তী
আঙ্গুলটা বাংলাদেশের দিকে উঠবে না, এ ব্যাপারে কিন্তু আমরা অনিশ্চিত হতে পারি না, বা নিশ্চিত করে কিছু বলতে পারি না। জি, ডক্টর সুলতান মাহমুদ, ধন্যবাদ। ডক্টর সাইদুল হক রুবেল, একই বিষয় আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো, এবং এই যে গুজরাটে বাংলাদেশি নাগরিকদের যে গ্রেফতারের বিষয়টি, এটি আপনি কিভাবে দেখছেন যদি একটু বলতেন। ধন্যবাদ আশফাক ভাই, এবং আপনার মাধ্যমে টিভিএন24 এর সকল দর্শক এবং আমার সহ আলোচক সবাইকে শুভেচ্ছা। আসলে পরিস্থিতি খুবই অপ্রীতিকর একটি পরিস্থিতি। কাশ্মীরের পেহেলগামে এই যে হামলা হলো, এই যে সন্ত্রাসী হামলা হলো, এই হামলাটা হচ্ছে বলা যায় উপমহাদেশের যে স্থিতিশীলতা এবং নিরাপত্তা, এটা একটি প্রচন্ড হুমকির সম্মুখীন হলো। এবং এই পরিস্থিতির অবনতিটা শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের জনগণের উপর দিয়ে যাবে তা না, এটা সামগ্রিকভাবে আমাদের আশেপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও এবং বিশেষ করে বাংলাদেশকেও প্রভাবিত করবে। এবং আমি মনে করি এই যে গুজরাটে যে গ্রেফতার হলো, বাংলাদেশিদেরকে গ্রেফতার করা হলো, এরা সবাই শ্রমজীবী মানুষ ছিল, ছোটখাটো কাজ করতেন। এই যে বাংলাদেশি যে বলা যায় পর্যায়ী শ্রমিক, এই পর্যায়ী শ্রমিকদেরকে গ্রেফতার করা হলো এবং তাদের মধ্যে দুই একজনকে ফ্রেমও করা হচ্ছে, জঙ্গিদের সাথে কানেকশন আছে বলে ফ্রেমও করা হচ্ছে। এবং এইটা তো আর এইখানেই থেমে থাকবে না, এই বিষয়টাকে আরো লিঙ্গারিং হবে, আরো একটা শত্রু ভাবাপন্ন পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের এই বৃহৎ প্রতিবেশী ভারতের সাথে। আর এই পরিস্থিতি সাময়িকভাবে আমি মনে করি এই যে ভারত পাকিস্তানের বিষয়টাকে আমি দেখেছি আজকে সামাজিক মাধ্যমে মানুষ নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছে, এবং অধিকাংশ ক্ষেত্রে যে পপুলিস্ট যে ধারণাটা সেটা খুবই খারাপ। আমি এই প্রথম ফেসবুকে দেখেছি যে দু একজন কমেন্টে মন্তব্য করেছেন পাকিস্তান জিন্দাবাদ শব্দটাকে তারা ব্যবহার করেছে। পরিস্থিতি কতটুকু দিয়েছে বাংলাদেশের পপুলিস্ট একটা টেন্ডেন্সি তৈরি করা হচ্ছে, যেটা প্রচন্ড নেতিবাচক। এবং এই পপুলিস্ট টেন্ডেন্সি তৈরি করবার ক্ষেত্রে আমি যে বলবো যে রাষ্ট্রপক্ষ বাংলাদেশের বা বাংলাদেশের বর্তমান সরকার পক্ষ যে হচ্ছে একেবারেই দায়ী না তা নয়, দায়ী না তাও নয়। নানাভাবে আমরা দেখেছি উপদেষ্টাদের মধ্যে, বিশেষ করে তরুণ উপদেষ্টারা গত ডিসেম্বর মাসে তাদের যে স্ট্যাটাস বা বিভিন্ন সময় তাদের যে স্ট্যাটাস গুলো তারা দেন এবং দিয়েছেন, ইদানিং অনেকদিন দিচ্ছেন না, এই সব কিছু মিলিয়ে, এবং হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে গিয়ে চীন সফরের সময় তার যে বক্তব্য, এটি সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের জন্য হয়তো তিনি জনপ্রিয়তা অর্জন করবেন, জনতুষ্টি অর্জন করবেন, হ্যাঁ জনতুষ্টি অর্জন করবেন, কিন্তু সত্যিকার অর্থে ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু বাংলাদেশ কিন্তু অগ্রসর হতে পেরেছে নাকি বাংলাদেশ আরো বিপদ টেনে আনছে, এটা একটু বুঝতে হবে। উনি নোবেল লরিয়েট, অর্থনীতি খুব ভালো বোঝেন, কিন্তু রাজনীতির কৌশল এবং কূটনীতি এই কতগুলো বিষয়ে কিন্তু কতগুলো নর্মস আছে, সেই নর্মস গুলো একটু মেনটেন করবার প্রয়োজন আছে, এবং সেটার কিন্তু আমরা নানাভাবে ভোগান্তি হবে। আর এখানে বাংলাদেশের আমাদেরকে যেটা স্পষ্ট বুঝতে হবে, পাকিস্তানে আছে শাহবাজ শরীফের সরকার, যে সরকারটা টোটালি একটি গণবিরোধী সরকার। সেখানকার জনপ্রিয় রাজনৈতিক দল বা জনপ্রিয় নেতা তেহরিক ইনসাফ পার্টি কিংবা তার নেতা ইমরান খান, তাকে জেলখানায় রেখে দেওয়া হয়েছে, এবং সেখানে খুব নির্মম ভাবে অত্যন্ত ফ্যাসিবাদী কায়দায় এই শাহবাজ শরীফ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রেখেছে। তার এখন দরকার ভারত পাকিস্তানের উত্তেজনা। এই ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে দিয়ে পাকিস্তানি মানুষরা ভুলে যাবে তাদের গণতন্ত্রহীনতার কথা, ভুলে যাবে তাদের দেশের অর্থনীতি যে প্রচন্ড খারাপ অবস্থা, সেটাও তারা ভুলে যাবে, ভুলে গিয়ে এক ধরনের যুদ্ধ উন্মাদনার মধ্যে পড়বে, এবং শাহবাজ শরীফের এই অগণতান্ত্রিক এই স্বৈরাচারী শাসন একটু দীর্ঘস্থায়ী হবে। এবং একই সাথে এই ভারতের পার্টে এখানে ক্ষমতায় আছে একটি সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল বিজেপি, আরএসএস, যাদের হচ্ছে গিয়ে মতাদর্শী সংগঠন, এবং তারা তাদের যে রাজনীতি শক্তিশালী হবে, তাদের যে সাম্প্রদায়িক রাজনীতি রয়েছে, হিন্দুত্ববাদী রাজনীতি রয়েছে, সেটাও কিন্তু এই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে দিয়ে হবে। ভারতের মানুষের যে কোটি কোটি মানুষের যে সমস্যা, মানে এখন কোটি কোটি যে ওখানকার তরুণের যে কর্মহীনতা, কর্মসংস্থান নেই, ওখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা, অর্থনীতির অবস্থা 12টা, এইগুলোও ভারত বাইরের সাধারণ জনগণ ভুলে যাবে।
ভুলে গিয়ে দুই দেশের মানুষই এখন হচ্ছে যুদ্ধের আফিম, যুদ্ধ উন্মাদনার আফিমের মধ্য দিয়ে সেখানে যারা যারা সরকারে আছে তারা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে ভালো অবস্থা। সরকারি দলের জন্য খুব ভালো এরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি করা, কিন্তু জনগণের জন্য খারাপ। এবং একই সাথে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জ এবং অত্যন্ত বিপদের বিষয় হচ্ছে এটি। আমাদের ভারতের সাথে যেমন নতজানু ছিল বিগত সরকার, সেটা যেমন দেশের ক্ষতি করেছে, আবার পাকিস্তানের সাথে অনর্থক মাখামাখি। মনে রাখতে হবে পাকিস্তান কোনো সুপার পাওয়ার না, পাকিস্তান অর্থনৈতিকভাবে চীনের মতো কোনো একটা দেশ না, কিন্তু তো মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো দেশ না, যার অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশ থেকেও পিছিয়ে থাকা। গত বছরও আমরা শুনেছি এই ধরনের টক শোতে বারংবার পাকিস্তানি বিভিন্ন সাংবাদিক বলেছেন, অর্থনীতিবিদ বলেছেন যে তোমরা পাকিস্তানকে মালয়েশিয়া বানানো লাগবে না, অত্যন্ত বাংলাদেশের মতো বানায় দাও, তাতেও আমরা সন্তুষ্ট হব আর কি। এরকম একটা পরিস্থিতি পাকিস্তানের অর্থনীতি। আমার থেকে পিছিয়ে পড়া অর্থনীতির লোকের সাথে হচ্ছে এত মাখামাখি করে, ঠিক আছে, আমার হচ্ছে গিয়ে ইমিডিয়েট চারপাশ ঘিরে ধরে রাখা যে হচ্ছে গিয়ে বৃহত্তর একটা প্রতিবেশী আছে, তার সাথে উস্কানিমূলক বিষয় করে হয়তো বর্তমান সরকার একটু জনপ্রিয়তা অর্জন করবে। নতুন নতুন রাজনৈতিক দল হচ্ছে, তারাও ভারত বিরোধী বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করবে। বরঞ্চ আমি এই যে নির্মম তিতা সত্য কথাটা এখানে বললাম, তার জন্য হয়তো আমি গালি খাবো অনেক, হ্যাঁ, অনেক ভিউয়ার্স আমাকে অপছন্দ করবেন, গালাগালি করবেন, কিন্তু এটা নির্মম সত্য, তিতা সত্য। এই তিতা সত্যকে মেনে নিতে হবে। এবং সস্তা জনপ্রিয়তার জন্য এই উপমহাদেশের শাসকরা এবং শাসক দলগুলো উপমহাদেশের মানুষকে প্রচন্ড বিপদের মধ্যে ফেলে দেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।